Assalamu alaikum, dear student. Welcome to back Ahmed Bawani Academy Online School. Today I have come here for the student of class 7. Before starting my class, I would like to thank our honorable principal sir. Also thanks our honorable instructors who are give me chance in this platform. Anyway, আজ আমি তোমাদের সামনে শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে রাইট ফ্রম ভার্বের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র ক্লাস 7 এর জন্য। বাট আমি মনে করি যদি এটা ক্লাস 7 এর জন্য ক্লাস, বাট আমি মনে করি 6 to 12 পর্যন্ত প্রত্যেকে এখানে জয়েন করতে পারবে। কারণ এখানে যে রাইট ফর্মের যে ব্যবহারটা এটা অনেকেরই অজানা থাকে। বাট গ্রামাটিক্যালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো রাইট ফর্ম অফ ভার্ব। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি এখনই শুরু করতে যাচ্ছি ক্লাসটা। আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দাও, বন্ধু সহপাঠীদের জানিয়ে দাও যে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমি রাইট ফর্ম ভার্বের যে পার্ট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আসলে এখানে আমি আমার মতো করে একটু সাজিয়েছি রাইট ফর্ম ভার্বটা পার্ট 1 এবং পার্ট 2। সো আমি পার্ট 1 নিয়ে একটু আলোচনা করব, আর নেক্সট ক্লাসে যদি কখনো আবার নেওয়া হয় তাহলে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু দেখে নিচ্ছি যে কারা কারা আমাদের সাথে জয়েন করছো, আর আমার কথার কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো রকমের প্রবলেম মনে করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সলভ করার চেষ্টা করব। তো আমি একটু সময় নিচ্ছি, আর তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও যে আজকে ক্লাস 7 এর জন্য আমাদের ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশ সেকেন্ড পেপার। তো তোমরা এটা শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধু বান্ধব দেখতে পারে, আরও তারাও যাতে তোমাদের সাথে উপকৃত হতে পারে। তো আমি একটু চেক করে নিচ্ছি যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। ওকে everyone, look at the board. Right form of verb. Yes, আমরা ক্লাস 6 এ এই টপিকটা করে আসছি। সো এখন আমাদের যে প্যান্ডামিক আসলে আমাদের ক্লাস করা তো আসলে সম্ভব হয়নি। সো এখন আমরা অনলাইন ক্লাসে যতটুকু উপকৃত হব, জাস্ট আমরা একটু লেগে থাকবো, আমরা একটু বুঝবো, বুঝে এটা প্র্যাকটিস করব, তাহলে আমরা এখান থেকে কিছু শিখতে পারবো। তো রাইট অর্থ কি আমরা জানি, রাইট মানে সঠিক। ওকে, আর ফর্ম মানে গঠন বা রূপ। আর আমরা একটা জানি ফ্রম মানে থেকে, সেটা হচ্ছে প্রেপোজিশন, সেটা হচ্ছে এফ আর ও এম ফ্রম। আর এটা হচ্ছে তোমার হচ্ছে গঠন বা রূপ বলতে পারি আমরা। ওকে, আর এটা একটা প্রেপোজিশন, সেটা হচ্ছে র বা এর, আমরা এর দিলাম। প্রেপোজিশন অফ মানে র বা এর, আর ভার্ব মানে যেটাকে আমরা বলি ক্রিয়া। ওকে, দ্যাট মিন্স আমাদের যখন এখানে ভার্ব থাকবে, ঠিক আছে, তখন আমরা প্রিপোজিশন থাকলে পিছন থেকে আমরা এটার বাংলা করতে হবে, অনুবাদ করতে হবে। তাহলে ক্রিয়ার সঠিক রূপ বা গঠনটাই হলো রাইট ফর্ম ভার্ব। দ্যাট মিন্স সহজভাবে আমি বলি, সাবজেক্ট এর পরে যে ভার্বটা বসে, এই সাবজেক্ট এবং ভার্বের যে সুসম্পর্ক সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি সেটা কি। আমি আবার বলতেছি রাইট ফর্ম অফ ভার্ব, দ্যাট মিন্স ভার্বের সঠিক গঠন। এখন সেটা কিভাবে সঠিক গঠন তোমরা একটু লক্ষ্য করো। যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হি ওয়েন্ট, he go to Dhaka yesterday. তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, হি গো টু ঢাকা yesterday। সো এটা কি হয়েছে আমাদের, দেখো সাবজেক্ট হয়েছে আমাদের কি হি, এরপরে আমি বলছি কি সে ঢাকা যায় yesterday গতকাল। দ্যাট মিন্স এই যে ভার্বটা, তো গতকাল কি সে ঢাকা যায় নাকি গিয়েছিল? ইয়েস, সেটা হলো গিয়েছিল। তাহলে এই যে এখানে যেটা গো, এই গোটা হবে না, সেটা হয়ে যাবে কি ওয়েন্ট।
সো এই যে আমি দিয়েছি গো, সেটা হয়ে গেছে কি ওয়েন, যে এই সাবজেক্টের সাথে যে ভার্বের যে সম্পর্ক, এটা হলো রাইট ফ্রম ভার্ব, সঠিক রূপটা। বাট পূর্বে আমি যে গোটা দিয়েছি সেটা হচ্ছে ভুল ফর্ম ছিল, বাট এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে সঠিক ফর্ম। তো শিক্ষার্থী কিন্তু এই সাবজেক্ট এবং ভার্বের যে সুসম্পর্ক সেটা হলো রাইট ফ্রম ভার্ব। তো এখন আমি যেটা নিয়ে আলোচনা করব, জাস্ট আমি বলছি, আচ্ছা এই যে ভার্বের যে ফর্মটা, আসলে ভার্বের ফর্মগুলো কি সেটা আমি একটু তোমাদের সাথে এক্সপ্লেন করব এখন। তো তোমরা একটু ইচ্ছা করলে সেই ফর্মগুলো একটু লিখে নিতে পারো। এই যে ভার্বের যে ফর্ম রূপ, এটা 6টা রূপ আছে। সেই 6টা রূপ আমরা একটু ভালোভাবে জানবো, এবং সেই 6টা রূপ যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের জন্য রাইট ফ্রম ভার্বটা করা একটু সহজ হবে। তো আসলে ভার্বের সেই 6টা রূপটা কি আমি একটু নিচে লিখে দিচ্ছি, তোমরা দেখো। Forms of verb, that means forms of verb মানে ভার্বের যে রূপ সমূহ সেগুলো আমি সিরিয়ালে একটু দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। ফর্ম অফ ভার্ব গুলো কি? এক, আমরা বলতে পারি বেস ফর্ম, বেস। ওকে, তো বেস ফর্মটা কি একটু লক্ষ্য করো, যেটাকে আমরা বলি B1। তাহলে আমরা জানি ভার্বের একটা বেস ফর্ম থাকে, যেমন বেস ফর্মটা হবে সেই ভার্বের যেগুলো আছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দ্যাট মিন্স প্রিন্সিপাল এবং মেইন ভার্ব এগুলার আমরা জানি একটা বেস ফর্ম আছে, ঠিক আছে, সেটাকে প্রেজেন্ট ফর্মও বলা হয়। তাহলে B1, তাহলে B1 আমরা এখন দেখো জাস্ট ব্র্যাকেটের ভিতরে দিতেছি B1 কি, আমরা একটা দিয়েছি রাইট, আরেকটা দিয়েছি আমরা গো। দ্যাট মিন্স দেখো দুইটা ভার্ব দিয়ে দিয়েছি আমি, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে গো। এটাকে বলা হয় বেস ফর্ম। যেমন কাম, স্লিপ, ড্রিঙ্ক, সো এই ধরনের মানে মানে অনেক আছে, অনেক তোমাদের মেইন ভার্ব অনেক আছে, তোমরা এগুলো একটু স্ট্রং ভার্ব উইক ভার্ব থেকে শিখে নিতে পারো। তাহলে বেস ফর্মটা আমরা বুঝতে B1। সেকেন্ড যেটা ভার্বের রূপ সেটা হলো ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মটা একটু লক্ষ্য করো B2। তোমরা আমার সাথে একটু লিখে নিতে পারো, কারণ ভার্বের রূপটা যদি এই 6টা রূপ যদি তুমি জানতে পারো তোমার জন্য আসলে একটু সহজ হয়ে যাবে যে আসলে কোথায় কোন ভার্বের কোন ফর্ম বসবে। তো B2টা একটু তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বিন্দু। যেমন রাইটের ফার্স্ট পার্টিসিপল কি হবে, ফার্স্ট ফর্ম হবে রোড, আর গোয়ের ফার্স্ট ফর্ম ওয়েন। ওকে, তাহলে এটা হচ্ছে B2 ফর্ম, যেটাকে আমরা ফার্স্ট ফর্ম বলি। রাইটের ফার্স্ট ফর্ম রোড আর গোর ফার্স্ট ফর্ম ওয়েন। থার্ড যেটা আসে সেটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো শিক্ষার্থী যদি একটু লক্ষ্য করো ফার্স্ট পার্টিসিপল, ঠিক এই রাইটের একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, গোয়ের একটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, সেগুলো আমাদের একটু শিখে নিতে হবে। রাইটের ফার্স্ট পার্টিসিপল ইজ রিটেন, রিটেন, আর ওয়েন্টের ফার্স্ট পার্টিসিপল, গোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন। তো শিক্ষার্থী কিন্তু তোমরা একটু লক্ষ্য করো, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইছে রিটেন, গন। ওকে, রিটেনটা আসছে কোথায় থেকে? রাইট থেকে, আর গনটা আসছে গো থেকে। এবার 4 নাম্বার ফর্ম যেটা এস অথবা ইএস অথবা আইইএস ফর্ম। এখন সেটা কিভাবে? দ্যাট মিন্স ভার্বের সাথে কি থাকবে? আচ্ছা, এখানে আমরা একটা ভার্ব 3 দিয়ে দিই, এটাকে বলে ভার্ব 3। আচ্ছা, তাহলে এস ইএস আইএস ফর্ম হইছে আমাদের, দেখো দ্যাট মিন্স ভার্বের সাথে কখনো এস যোগ হবে, কখনো ইএস যোগ হবে, কখনো আইইএস যোগ হবে। তাহলে একটু লক্ষ্য করো তোমরা, সেটা কি? WRIT, রাইট। যখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন সেটা হয়ে যাবে রাইটস। আচ্ছা, গো থাকলে গোস। ওকে, ভার্বের সাথে ইএস যোগ করছি। আবার এখানে যদি ক্রাই থাকতো তাহলে ক্রাইস হয়ে যেত। এনিওয়ে, 5 নাম্বার ফর্মটা একটু দেখো, তোমরা এটা লিখে নাও আমার সাথে, জাস্ট এই ফর্মগুলো একটু শিখে নাও। 5 নাম্বার ফর্ম যেটা সেটা হলো তোমার জিরান্ড।
জিরান্ড ফ্রম। এখন জিরান্ড ফ্রমটা কি তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ। জিরান্ড ফ্রমটা হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি যখন যোগ করি। এখন ভার্ব কিসের সাথে যোগ হবে? সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম? নো, ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি যোগ হবে তখন সেটা হয়ে যাবে জিরান্ড। মানে ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন এটা জিরান্ড হবে তখন সেটা নাউন হয়ে যাবে। ওকে, তো সেটা কি দেখো, ভার্ব ওয়ান প্লাস আই এন জি। এখন তোমরা একটু লক্ষ্য করো সেটা, যেমন এখানে আছে রাইট, রাইট থাকলে হয়ে যাবে রাইটিং। এখানে আছে গো, গো থাকলে হয়ে যাবে গোয়িং। সো এটাকে বলা জিরান। ভার্বের সাথে আইএনজি ফর্ম গঠন করে সেটা জিরান হয়। তো শিক্ষার্থীবৃন্দ আবার দেখো 6 নাম্বার যে ফর্মটা হয় আমাদের মেইন ভার্বের, সেটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্মটা কি? সেটা হলো একটা টু থাকবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। দ্যাট মিন্স আমি এখানে দিয়ে দিচ্ছি টু প্লাস ভার্ব ওয়ান। ওকে, তাহলে একটু ব্র্যাকেটে লক্ষ্য করো, টু প্লাস ভার্ব ওয়ান, দ্যাট মিন্স টু এর পরে অলওয়েজ ভার্ব ওয়ান হবে। যদি প্রিপোজিশনটা একটা মানে টুটা একটা প্রিপোজিশন বা টু এর পরে ভার্ব ওয়ান হবে, তাহলে একটু লক্ষ্য করো তোমরা। তাহলে আমি বলতে পারি টু রাইট, টু গো। তো শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো তোমরা, এই যে ভার্বের 6টা ফর্ম, এই ফর্মগুলো তোমরা নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট মেরে রাখো, যাতে তোমরা পরবর্তীতে এখান থেকে শিখতে পারো। তাহলে ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এই যে ভার্ব, যে আমরা বলি যে ভার্বের যে সঠিক ফর্ম, আসলে রাইট ফর্ম ভার্বটা কি, এখানে হাজার হাজার রুলস বা এতগুলা রুলস কিভাবে শিখবো, বাট তোমাকে সিস্টেম ওয়েতে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই 6টা ফর্ম ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে। সো দেন সেকেন্ড যে অপশনটা সেটা হলো, তোমরা আমি এটা মুছে দিলাম, তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন জানা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের নাম, রোল, ক্লাস সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে কারা কারা এখানে জয়েন আছে আমার সাথে। আমি এগুলো একটু মুছে দিলাম। সেকেন্ড যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো তিনটা ফর্মুলা নিয়ে আলোচনা করবো আজকে আমি তোমাদের সাথে। সেই তিনটা ফর্মুলার ফার্স্ট যেটা, সেটা একটু লক্ষ্য করো তোমরা। ফর্মুলা 1। ওকে, ফর্মুলা 1 এ আছে আমাদের মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ। তো আমাদেরকে এই মডাল অক্সিলারিজ গুলো একটু শিখে নিতে হবে যে 1 নাম্বার রুলসে। এখন মডাল অক্সিলারি ভার্বগুলো কি সেগুলো আমাদেরকে মানে ছোটস্থ পড়ে নিতে হবে। এখন সেগুলো আমি একটু কয়েকটা তোমাদেরকে দিচ্ছি, দেখো। ক্যান, কুড, শেল, শেল শুড, মে, মাইট। তোমরা একটু আমার সাথে লিখে নাও শিক্ষার্থীবৃন্দ, মে, মাইট, উইল, উড। ওকে, আর এছাড়া আরো কিছু সেমি মডাল অক্সিলারি আছে, সেগুলো আছে ডেয়ার, নিড, হ্যাড টু বা হেড বেটার, ইটিসি। তো শিক্ষার্থী কিন্তু এরকম আমাদের আরো কিছু মডেল আছে, তোমরা এগুলো একটু শিখে নিবে, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু ক্লাস 7 এ পড়ো, তোমাদের এর চেয়ে বেশি আসলে বাইরে লাগবে না, আপাতত এগুলো শিখলে হবে তোমাদের। তো ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, ডেয়ার, নিড, হ্যাড, বেটার। সো এইগুলো একটু তোমরা জাস্ট মুখস্থ করে নিবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের মডাল, অক্সিলারি এবং সেমি মডাল। ওকে, তাহলে এবার আমরা সেটা কিভাবে বুঝবো আসলে কখন কোন মেইন ভার্বটা কিভাবে বুঝবো যে কোন ফর্ম হবে।
ভার্বের কোন ফর্মটা হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এখন এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা জানবো। তো এটার পরিবর্তন আমরা দেখো মডাল ভার্বের পরে তিন ধরনের পরিবর্তন হয়, বাট আমি এখানে তোমাদের জন্য দুই ধরনের পরিবর্তন দেখাবো। দেখো এম ও ডিএল, মডাল প্লাস বি1। তাহলে এই একটা নিয়ম মাথায় রাখবা, মডাল ভার্বের সময় সবসময় বি1 হয়। তো তুমি ওই 6টা ক্রমের ভিতরে আমি বি1 দিয়ে দিছি, তুমি একটু লক্ষ্য করবা, তোমরা একটু লক্ষ্য করবা। সেকেন্ড যেটা সেটা হলো মডাল প্লাস বি প্লাস বি3। ওকে, তাহলে এখানে এই মডাল ভার্বের পরে হবে কি মডাল প্লাস বি1 হবে, আবার মডাল ভার্বের পরে যদি বি থাকে তাহলে কি আসবে বি3 হবে। সো এটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এখন দেখব সেটা কিভাবে এই মডাল ভার্বগুলা যদি থাকে। তাহলে এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। সো এক্সাম্পলটা দেখো, মডাল প্লাস বি1, কিভাবে বি1 হবে? আচ্ছা, দ্যাট মিন্স মডাল ভার্ব থাকলে সরাসরি যদি ভার্ব থাকে তাহলে সেটা বি1 হবে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা এক্সাম্পল দিতেছি, তোমরা লক্ষ্য করো। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এই যে একটা আমি দিয়েছি, দেখো আই ক্যান ডু দ্য ওয়ার্ক। সো এখানে ক্যান আছে কিনা লক্ষ্য করো, ক্যানের পরে যে ভার্বটা আসছে সেটা বেস ফর্ম আসছে, ডু হয়েছে, বাট তুমি এখানে আই ক্যান ডুইং দ্য ওয়ার্ক দিলে কখনোই হবে না। আই ক্যান ডাজ দ্য ওয়ার্ক সেটা দিলেও কখনোই হবে না। তোমরা একটু লক্ষ্য করবা, জাস্ট ওই 6টা ফর্মের যে রূপ এটা হচ্ছে যে বি1 ফর্ম, কারণ আমি এখানে মডাল ভার্বের পরে স্ট্রাকচার দিয়ে দিছি মডাল প্লাস বি1। তাহলে মডাল ভার্ব আছে আমাদের ক্যান, তোমরা লক্ষ্য করো, এরপরে যেহেতু মেইন ভার্ব থাকবে সেটা হবে বি1, তাহলে ডুটা আছে বেস 1। ওকে, তাহলে দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, তোমরা একটু লক্ষ্য করো। মডাল প্লাস বি প্লাস বি3, সেটা কিভাবে লক্ষ্য করো। হি নো, আচ্ছা, the problem can be, দেখো the problem can আছে, এরপরে বি, তো আমি মডাল ভার্ব পেয়েছে ক্যান আর একটা বি আছে, এরপরে ভার্বের কোন ফর্ম হবে বি3 হবে। তাহলে আমরা যে কোনো ভার্বের যে ডান দিতে পারি, সলভ দিতে পারি। সো আমি সলভটা দিয়ে দিই, এস ও এল বি ই, সলভ। দেখো আমরা জানি সলভ, তাহলে সলভ মানে সমাধান, মানে সমস্যাটি সমাধান হয়েছে, মানে সমাধান হতে পারে। তাহলে এস ও এল বি ই ডি, সলভ, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এটার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে সলভ। ওকে, তাহলে এই যে দেখো লক্ষ্য করো ভার্ব 3 হয়েছে। সো একটু লক্ষ্য করো তোমরা, এটা হচ্ছে ভার্ব 3। সো তাহলে এটা হয়ে গেছে আমাদের কি ভার্ব 1, আর এটা হয়ে গেছে ভার্ব 3। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাস্ট এই দুইটা एग्जांपल আমি দিয়েছি, তো এই নিয়মে তোমরা এটা মাথায় রাখবা, এই মডাল ভার্বের পরে যদি কোনো মেইন ভার্ব থাকে তাহলে সেটা বি1 হবে বেস ফর্ম, আর মডাল ভার্বের পরে যদি ক্যান বি থাকে তাহলে সেটা ভার্ব 3 হবে। জাস্ট এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো, তাহলে হবে। আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি মডাল প্লাস বি1, একটা एग्जांपल দিয়ে দিছি। এরপর দেখো মডাল প্লাস বি প্লাস বি3, তাহলে মডাল প্লাস কি মডাল প্লাস বি আছে, এই যে মডাল ভার্ব ক্যান বি আছে, এরপরে ভার্ব 3। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো একটু লিখে নাও, এগুলা। ওকে, আমি মুছে দিচ্ছি, এবং ফর্মুলা 2 আমি চলে যাব। তারপর তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও। কমেন্ট সেকশনে আমাকে জানাও তোমরা দ্রুত, শিক্ষার্থীবৃন্দ। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো, এখন ফর্মুলা 2 আমি ফর্মুলা আগে 1 দিয়েছি, বাট এটা হচ্ছে আমাদের 2। ফর্মুলা 2 হচ্ছে আমাদের ডু
ডাজ ডিড। ওকে, তাহলে ডু ডাজ ডিড এগুলোকে বলা হয় আমাদের কি বলা হয়? টু ডু ভার্ব। আচ্ছা, এগুলোকে বলা হয় টু ডু ভার্ব। সো আমাদের টু ডু ভার্ব আছে, তোমরা একটু লক্ষ্য করবা টু ডু ভার্বগুলো কি? ডু ডাজ ডিড, ডি দিয়ে যেগুলো শুরু হয় এগুলো হেল্পিং ভার্ব হিসাবে আমাদের বসে, এই জন্য আমরা বলি এগুলোকে টু ডু ভার্ব। ডু ডাজ ডিড, আর এগুলোর নাম হলো টু ডু ভার্ব। তোমরা একটু লক্ষ্য করবা, দ্যাট মিন্স আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি টু ডু ভার্বগুলো কি, তোমরা বলবা ডু ডাজ ডিড। ওকে, তাহলে ডু ডাজ ডিড, এই যে টু ডু ভার্ব এরপরে কি বসবে? প্লাস, তোমরা লক্ষ্য করো আমি কি দিয়েছি? ভার্ব ওয়ান। আচ্ছা, বসবে। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা রুলস পেয়ে গেলাম, দ্যাট মিন্স ফর্মুলা টু ডু ডাজ ডিড এরকম আমাদের যে ওয়ার্ডগুলো আছে এগুলো হেল্পিং ভার্ব হিসেবে বসে, এগুলোর পরে অলওয়েজ সেটা কি হবে? ভার্ব ওয়ান হবে, সেটা হোক ডু হোক ডাজ, এটা হতে পারে ডিড। এখন এক্সাম্পলগুলো একটু দেখো তোমরা। এক্সাম্পলটা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যেমন I don't play cricket। তোমরা লক্ষ্য করো I don't play cricket, তাহলে দেখো ডু আছে, ঠিক আছে, এই যে ডু, তাহলে ডু এর পরে ভার্বের সবসময় কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এই যে প্রেজেন্ট ফর্মটা আমি দিয়ে দিছি, ভার্ব ওয়ান। ওকে, তাহলে তোমরা একটু লক্ষ্য করবে। এরপরে দেখো আমি ডাজ দিয়ে দিচ্ছি একটা, হি does not go to school। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। সো দেখো এই যে ডাজ আছে, সো ডাজের পরে ভার্বের কোন ফর্ম বসছে? প্রেজেন্ট ফর্ম। গো, গোটা হইছে বি ওয়ান বেস ফর্ম। আমি কিন্তু সূত্রটা এখানে দিয়ে দিছি, তোমরা একটু লক্ষ্য করবা। টু ডু ভার্ব প্লাস বি ওয়ান বসবে, দ্যাট মিন্স টু ডু ভার্ব বলে কি আগে আমাদের সেটা জানতে হবে, ডু ডাজ ডিড, এরপরে সবসময় বি ওয়ান হবে। তাহলে হি ডাজন্ট গো টু স্কুল, এই যে মেন ভার্ব বসছে এখানে। এরপরে ডিড দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, তুমি একটু লক্ষ্য করো। দে did not sleep well। they didn't sleep well, তারা ভালোভাবে কি করেনি? ঘুমায়নি। they did not, তাহলে এই যে ডিড আছে, ডিডের পরে দেখো ভার্বের বি1 আসছে, বি1 বি1 বি1। দ্যাট মিন্স আমাদের যত টু ডু ভার্ব আছে এগুলোর পরে সব সময় যদি মেইন ভার্ব থাকে সেটা ভার্বের বি1 হবে। তো আমি এটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলা লিখে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ। তো আমি এখন চলে যাব ফর্মুলা 3। ফর্মুলা 3 একটু লক্ষ্য করো। ওকে, আচ্ছা, ফার্স্ট ফর্মুলা আমরা শিখিয়েছি কি? মডেল অক্সিলারি, সেকেন্ড হইছে টু ডু ভার্ব, আর থার্ড যেটা সেটা হলো আমাদের প্রিপোজিশন। ওকে, তাহলে প্রিপোজিশনটা একটু লক্ষ্য করবে, এরপরে মেইন ভার্বটা কি হবে? তাহলে আমি একটু एग्जांपल দিয়ে দিচ্ছি তোমার। সকল প্রিপোজিশন, সকল প্রিপোজিশন এর পর ভার্ব প্লাস আইএনজি হবে, হবে। সকল প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হবে। তোমরা প্রিপোজিশনটা একটু ভালো করে পড়বা, তাহলে বুঝবে।
কিন্তু একটা প্রিপোজিশন ছাড়া, কিন্তু প্রিপোজিশন টু এর পর লক্ষ্য করো সকল প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু প্রিপোজিশন টু এর পর টু প্লাস বি1 হবে। ওকে, এটা আমি এর আগেও তোমাদেরকে ইয়েতে দেখিয়েছি, ইনফিনিটি যেটাকে বলে টু প্লাস ভার্ব 1 সেটা ইনফিনিটি হতে পারে। আবার প্রিপোজিশন সেটা মাঝখানে যখন বসবে তখন এরপরে যদি কোনো ভার্ব থাকে সেটা ভার্ব 1 হবে। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা, প্রিপোজিশনের পরে ভার্বের যে রূপটা সেটা কি হতে পারে, ভার্বের পরে আইএনজি বসবে একটা, সবগুলোতে শুধুমাত্র কি ছাড়া, শুধুমাত্র টু ছাড়া, আর টু এর পরে সবসময় বি1 হবে। এক্সাম্পল দেখো তোমরা একটু, এক্সাম্পল দেখো তোমরা একটু লক্ষ্য করো। আই অ্যাম fond of swimming। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটা প্রিপোজিশন আছে অফ, ঠিক আছে, আর প্রিপোজিশনের পরে সুইম থাকলে সেটা সুইমিং হবে। তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আই অ্যাম ফন্ড অফ সুইমিং। সো এখানে তুমি যদি সুইম দাও তাহলে হবে না, সুইম দিলে হবে না, সেটা দিতে হবে সুইমিং, ভার্বের সাথে আইএনজি যোগ করছি। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো। ওকে, এরপরে যেটা আসে দেখো প্রিপোজিশন টু, তাহলে আমরা কিভাবে দেব, যেমন টু বাই এ শার্ট, I will go home। লক্ষ্য করো শিক্ষার্থী, টু বাই এর শার্ট, এই যে টু আছে, এই টু এর পরে প্রিপোজিশনের বেস ফর্ম বসছে, টু এর পরে প্রিপোজিশনের বেস ফর্ম বসছে, এটা লক্ষ্য করবে। টু বাই এ শার্ট আই উইল গো হোম, মানে শার্ট কিনে আমি কোথায় যাব, বাড়ি যাব। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা ভালোভাবে এগুলো একটু লক্ষ্য করবা। দ্যাট মিন্স এখানে আমি আবারও বলছি টু এর পরে শুধু ভার্ব 1 হবে, কারণ শুধু ফার্স্ট অফ অল তোমাকে কি মনে রাখতে হবে, ভার্বের 6টা যে রূপ দেখিয়েছি আমি প্রথমে, সেটা তোমরা আমার ভিডিওটা আবার দেখবে, দেখলে বুঝতে পারবা যে 6টা রূপ আমি লিখে দিয়েছি, ওই 6টা রূপ তোমরা আগে শিখে নিবে। বুঝতে পারছো? তাহলে শিখলে তারপরে এগুলা তোমরা এই ভার্বের রূপগুলো পরিবর্তন করতে পারবে। তাহলে টু এর পর কি বসবে, ভার্ব 1 হবে, আর ভার্ব প্লাস আইএনজি হবে অন্য সকল প্রিপোজিশনের ক্ষেত্রে। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি এরপরে যদি কোনো সমস্যা থাকে, এই 3টা ফর্মুলা আমি তোমাদেরকে শিখিয়েছি, এরপরে আমি একটা সার্টের মাধ্যমে বাকি আরেকটা ক্লাস নিয়ে আমি তোমাদের রাইট ফর্ম ভার্বটা কমপ্লিট করে দিব। তো আপাতত তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করবে। তো আমি শেষ করার আগে আরেকটু করছি, রিভাইজ দিচ্ছি তোমাদের, সেটা হলো ভার্বের যে সঠিক রূপটা সেটা জানতে হলে তোমাকে আগে রূপ সম্পর্কে, ভার্বের রূপ সম্পর্কে অবগত হতে হবে। 6টা রূপ আগে ভালো করে শিখবে, যে কোনটা কোন ফর্ম সেটা জানবে। এরপরে আছে ফর্মুলা 1 দেখবে, ফর্মুলা 2, ফর্মুলা 3। আর ফর্মুলা 1 এ আমি দিয়েছি কি তোমাদের, ফর্মুলা 1 এ দিয়েছি আমি অক্সিলারি ভার্ব, এগুলো আগে মুখস্থ করে ফেলবে, এরপরে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরে ফর্মুলা 2 তে দিয়েছি আমি টু ডু ভার্ব, যেটা হেল্পিং ভার্ব হিসেবে বসে, এরপরে ভার্বের সাথে কি বসবে সেটা এক্সাম্পলের মাধ্যমে বসিয়ে দিয়েছি আমি। এরপরে আছে আমাদের ফর্মুলা 3, যে প্রিপোজিশনের পরে কিভাবে তোমার মেইন ভার্ব বসবে সেটা তোমরা ভালো করে দেখবে, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই পর্যন্ত। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, বাসায় থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।